17, 11, 24 আমরা পড়ছিলাম কোয়ান্টাম তত্ত্ব। অনেকটাই পড়ে ফেলেছি। আজকে এই আইনস্টাইনের থিওরিটা পুরোটা পড়বো, পড়ার পর যে কোশ্চেন গুলো রাখি যা পাঠিয়েছি সেগুলো আমরা ডিসকাস করব। আর তার সাথে সাথে আমরা বলে দেবো দুটো জিনিস, ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে তোর ওই এরপরে তোমার ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, যেটা ডি ব্রগলির ওয়েভলেংথ, সেটা বলে দেবো। চ্যাপ্টারের থিওরি আমরা শেষ করে ফেলবো এবং কিছু অঙ্ক করার চেষ্টা করবো। এটা হচ্ছে আমাদের আজকের টার্গেট, যাতে করে চ্যাপ্টারের থিওরিটা শেষ হয়, অঙ্ক কিছু বাকি থাকুক। এক দুটো অঙ্ক আমি করে দেবো, তার মধ্যে থেকে পড়বে, চ্যাপ্টারে কি কি কোশ্চেন পড়বে সেগুলো একটু ডিসকাস করে নেবো। আর তোমাদের রাখি যাকে আমি রিকোয়েস্ট করব যে এর মধ্যে থেকেই তুমি ওই এর কোশ্চেনটা পুরো দুটো তিনটে পাতা আমাকে ফটাফট ফটো তুলে পাঠিয়ে দাও, রায়ান মার্টিনের। ওকে, শর্ট কোশ্চেন বা যা আছে, 4-5 পাতা আছে তো, ফটফট করে কটা ফটো তুলে আমাকে পাঠিয়ে দেন। ওকে, আমি সেগুলো তোমাদের করাবো। ওকে, 1 মিনিট দাঁড়া, আমি দরজাটা একটু ঠেকিয়ে দিই। ওকে, তাহলে স্টার্ট হোক। তুই পাঠালি, পাঠিয়ে দিস আমাকে, হ্যাঁ। যে কোশ্চেন গুলো এখানে পাঠিয়েছে সেই কোশ্চেন গুলো সবগুলোই খুব ইম্পর্টেন্ট। তোমাদের পরীক্ষা কাল থেকে শুরু। মোটামুটি আমাদের ফিজিক্সের আর দুটো চ্যাপ্টার বাকি আছে, সেগুলো খুব ইজিলি টেস্টের পরে হয়ে যাবে, বা কোনো চাপ নেই। সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার তোমাদের প্রায় কমপ্লিটের পথে। আজকে আমরা পড়ছি আইনস্টাইনের থিওরি। আমরা দেখলাম আলোক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা আমরা পড়ছিলাম। এটা বিজ্ঞানী আইনস্টাইন করেন। এবং তিনি কি বললেন? তিনি বললেন যে আলোক হচ্ছে ফোটন কণার সমষ্টি, মানে আপতিত আলোক যেটা ধাতব পৃষ্ঠে, আপতিত আলোক হচ্ছে ফোটন কণার সমষ্টি, সমষ্টি যার শক্তি আলোর কম্পাঙ্কের উপর নির্ভরশীল। আলোর কম্পাঙ্কের সমানুপাতিক। আমরা জানি ই ইকুয়াল টু এইচ নিউ। এই ই ইকুয়াল টু হচ্ছে এইচ নিউ। নিউ মানে হচ্ছে কম্পাঙ্ক, এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। তাহলে এইচ হলো প্ল্যাঙ্কের ধ্রুবক। এর মান কত? এর মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। এটা খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? তার কারণ হচ্ছে যে এই বিভিন্ন ক্যালকুলেশন করার সময় আমাদের এই এইচ এর মান আমাদের জানতে হবে। আর একটা, তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ই ইজ প্রপোর্শনাল টু কম্পাঙ্ক। আবার অন্যভাবে আমরা লিখতে পারি, আমরা জানি আলোর বেগ, যেটা আগের দিন তোমাদের সাথে আলোচনা করছিলাম, আলোর বেগ যদি সি হয়, কম্পাঙ্ক কম্পাঙ্ক যদি তোমার নিউ হয়, তরঙ্গ দৈর্ঘ্য যদি তোমার ল্যামডা হয়, তাহলে এই তিনটের মধ্যে সম্পর্ক কি? সি ইকুয়াল টু নিউ ইন্টু ল্যামডা। সেটা আমরা জানি। তাহলে নিউ এর জায়গায় আমরা বসাতে পারি সি বাই ল্যামডা। তাহলে এই যে সমীকরণ, নিউ এর জায়গায় যদি আমরা বসাই, তাহলে আমরা পাবো ই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। তাহলে যে কোনো ধরনের শক্তিকে আমরা এইরকম ফর্মে লিখতে পারি। আইনস্টাইন এটাকে ধরলেন এবং আইনস্টাইন এটা বলার পর বললেন যে আলোকের কম্পাঙ্কের সমানুপাতিক, এবং এই ফোটন কণাগুলি ইলেকট্রনের উপর, ধাতব ইলেকট্রনের উপর মুক্ত ইলেকট্রনের সাথে সংঘর্ষ করে। তাহলে এই ফোটন কণাগুলি ফোটন কণা ধাতব পৃষ্ঠে থাকা মুক্ত ইলেকট্রনের সাথে
মুক্ত ইলেকট্রনের সাথে স্থিতিস্থাপক বা অস্থিতিস্থাপক সংঘর্ষ করে। এবার আমরা জানি যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, স্থিতিস্থাপক যদি হয়, তাহলে শক্তি ক্ষয় হবে না, শক্তি লস হবে না। আর যদি অস্থিতিস্থাপক হয় তাহলে শক্তি লস হবে, এটা আমরা জানি। এবার এর সাথে সাথেও আর একটা জিনিস আমরা আগের দিন জেনেছিলাম, বা তারও আগের দিন আমরা একটু পড়েছিলাম, সেটা হচ্ছে ধাতুর কার্য অপেক্ষক। ধাতুর কার্য অপেক্ষক, ওয়ার্ক ফাংশন। এই যে কার্য অপেক্ষক, এটা মানে কি, মিনিমাম যে শক্তি মুক্ত ইলেকট্রনকে দিলে সে ধাতুর পৃষ্ঠ থেকে বেরিয়ে যেতে পারে। কারণ ধাতু তো টেনে রয়েছে, ধাতু তো নিস্তড়িত, আমরা এটা নিয়ে আলোচনা করেছি। তাহলে যে ন্যূনতম শক্তি ধাতব পৃষ্ঠের মুক্ত ইলেকট্রনকে ধাতব পৃষ্ঠের মুক্ত ইলেকট্রনকে প্রদান করলে তা ওই পৃষ্ঠ থেকে মুক্ত হয়। এটাকে আমরা নাম দিয়েছিলাম ডাব্লিউ। তাহলে ডাব্লিউ সমান হচ্ছে এইচ নিউ জিরো, আমরা বলেছিলাম। এই নিউ জিরোটা কি, নিউ জিরোটাকে আমরা কি বলেছিলাম, সূচনা কম্পাঙ্ক বা প্রারম্ভ কম্পাঙ্ক। মানে হচ্ছে এই কম্পাঙ্কের আলো মিনিমাম ফেলতে হবে, যাতে করে, যে কম্পাঙ্কের আলো আমরা মিনিমাম ফেলেছি, যাতে করে শক্তিটা, আলোর যে এটা পড়ছে তার শক্তিটা ইলেকট্রন যে শক্তিতে বাঁধা রয়েছে ধাতুর সাথে, কার্য অপেক্ষক তার সাথে সমান হয়। তাহলে এই নিউ জিরো হচ্ছে সূচনা কম্পাঙ্ক। সূচনা কম্পাঙ্ক। তাহলে সূচনা কম্পাঙ্কের সঙ্গে আমরা কি পেলাম, ডাব্লিউ সমান পেলাম এইচ নিউ জিরো, বা নিউ জিরো সমান আমরা পেলাম ডাব্লিউ বাই এইচ। এবার সূচনা কম্পাঙ্ক মানে হচ্ছে যে এই এই যে নিউ জিরো, এটা সূচনা কম্পাঙ্ক মানে হচ্ছে মিনিমাম, ন্যূনতম, ন্যূনতম নিউ জিরো এর নিউ জিরো কম্পাঙ্কের আলো ফেলতেই হবে। কিসের জন্য? ফটো ইলেকট্রন বা আলোক তড়িৎ ক্রিয়া পাওয়ার জন্য, আলোক তড়িৎ ক্রিয়ার জন্য এটা ফেলতেই হবে। এই জন্য আমরাকে নিউ জিরোটাকে আমরা বলেছি সূচনা কম্পাঙ্ক বা প্রারম্ভ কম্পাঙ্ক। এটা কি রাখি, এখন এবার ক্লিয়ার হলো? তাহলে আমি আলো ফেলছি, ইলেকট্রনের উপর ফেলছি, ইলেকট্রন বাঁধা রয়েছে কত শক্তিতে, ডাব্লিউ শক্তিতে। ধাতুতে বাঁধা রয়েছে, ইলেকট্রন এই শক্তিতে বাঁধা রয়েছে। তাহলে আমার যে আলোটা পড়ছে তার শক্তি যদি ডাব্লিউ এর সমান হয়, তবেই শুরু হবে, তবেই প্রারম্ভ হবে ইলেকট্রন বেরোনো। আর ইলেকট্রন বেরোলে তবেই আমি ওই ইলেকট্রন গুলোকে পজিটিভ প্লেটে আমি টেনে নিতে পারবো, তবেই আমি কারেন্ট পাবো। যদি তার চেয়ে কম হয়, তাহলে শক্তি তো, ফোটনের শক্তি তো পুঁজলো না, ওদের সাথে সমান হলো না, ওয়ার্ক ফাংশনের চেয়ে কম হয়ে গেল। তাহলে সে একদমই পারবে না কোনো ইলেকট্রনকে ধাতব পৃষ্ঠ থেকে মুক্ত করতে, তার মানে সে অক্ষম হলো। এবার অক্ষম যদি হয়, তাহলে সেক্ষেত্রে কোনোভাবেই কোনো ইলেকট্রন ধাতুর পৃষ্ঠ থেকে বেরোবে না, এবং সেক্ষেত্রে আলোক তড়িৎ ক্রিয়া সম্ভব হবে না। তার মানে তুমি যতক্ষণ ধরেই আলো ফেলো, যদি তুমি কম্পাঙ্কের চেয়ে বেশি কম্পাঙ্ক না ফেলো, একটা নির্দিষ্ট কম্পাঙ্কের চেয়ে, তাহলে কোনোদিনই আলোক তড়িৎ ক্রিয়া হবে না। যদি তুমি, যদি তার সমান সমান ফেলো, তাহলে শুরু হবে। আর যদি তার বেশি ফেলো, তাহলে কি হবে? তাহলে প্রশ্ন হচ্ছে, প্রশ্ন আমাদের, যদি আপতিত আপতিত আলোর তরঙ্গ, আপতিত আলোকের কম্পাঙ্ক সূচনা কম্পাঙ্কের সমান হয়,
সমান হয়, বেশি হয় বা কম হয়, তাহলে কোন ক্ষেত্রে কি ঘটবে? বলো অ্যান্সার কি হবে? যদি নিউ ইকুয়াল টু নিউ জিরো হয়, আপতিত আলোর কম্পাঙ্ক যদি সূচনা কম্পাঙ্কের সমান হয়, তাহলে ফটো ইলেকট্রিক ইফেক্ট হবে না হবে না? আলোক তড়িৎ ক্রিয়া হবে, কিন্তু নির্গত ইলেকট্রনের গতিশক্তি কত হবে? জিরো হবে। তাহলে আলোক তড়িৎ ক্রিয়া শুরু হবে, আর নির্গত ইলেকট্রনের গতিশক্তি হবে শূন্য। কেন গো? ইলেকট্রনকে টেনে ধরেছে এইচ নিউ জিরো দিয়ে, যেটা ডাব্লিউ এর সাথে সমান। তাহলে ইলেকট্রনকে ধাতু যে শক্তি দিয়ে আটকে রেখেছে, সেই শক্তি ধরেই ওকে টেনে দিয়েছে, তাহলে ধাতু ওকে ছেড়ে দিয়েছে, কিন্তু ইলেকট্রন আর এক্সট্রা বেগ পায়নি। কিন্তু যদি এরকম হয়, নিউ ইজ গ্রেটার দ্যান নিউ জিরো যদি হয়, তাহলে আমরা এখানে লিখতে পারি এইচ নিউ ইজ গ্রেটার দ্যান এইচ নিউ জিরো। তাহলে আমরা লিখতে পারি ই ইজ গ্রেটার দ্যান ডাব্লিউ। ডাব্লিউ মানে কি? ডাব্লিউ মানে কার্য অপেক্ষক, ই মানে কি? আল- আলোর আপতিত আলোর শক্তি। তাহলে আপতিত আলোর শক্তি বেশি হয়ে গেল কার তুলনায়? যতটুকু দরকার ইলেকট্রনকে বার করতে, তার থেকে বেশি হয়ে গেল। তাহলে বাদবাকি এনার্জিটা ইলেকট্রন কি করবে? ইলেকট্রনের কি শক্তি হিসেবে যাবে বাদবাকি শক্তিটা? কাইনেটিক এনার্জি হিসেবে যাবে। কারণ ধর তোকে কেউ ধরে রয়েছে 5 শক্তি দিয়ে, আমি ধর হ্যাঁচকা টান মেরেছি 10 দিয়ে, তাহলে 10 - 5 = 5 যাবে তোমার কাইনেটিক এনার্জি। এবার যদি তার মধ্যে তুমি চিৎকার করে ফেলো, তুমি যদি রাস্তায় ঘষতে ঘষতে যাও, তাহলে কিছু পরিমাণ এনার্জি লস হয়ে যাবে। কিন্তু যদি সেগুলো না হয়, তাহলে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি হবে এই যে দুটো এনার্জি, তাদের বিয়োগফল। তাহলে আলোক তড়িৎ ক্রিয়া এখানে ঘটবে, ইয়েস এটা হবে, এবং তার সাথে সাথে কাইনেটিক এনার্জি থাকবে। সর্বোচ্চ কাইনেটিক এনার্জি কত? সর্বোচ্চ কাইনেটিক এনার্জি কত হবে? সব থেকে অনেক ইলেকট্রন বেরোবে তো, তার মধ্যে ম্যাক্সিমাম এনার্জি কার হবে? তার এনার্জি কত হবে? সেটা হবে, কত হবে বলতে পারবে কেউ? একদম ই মাইনাস ডাব্লিউ, মানে এইচ নিউ মাইনাস এইচ নিউ নট। এইটা হচ্ছে কাইনেটিক এনার্জির ম্যাক্সিমাম মান। এই সমীকরণটাই হচ্ছে আইনস্টাইনের সমীকরণ। এই সমীকরণটাই হচ্ছে আইনস্টাইনের সমীকরণ। আইনস্টাইন এটাই বলেছে। কিন্তু এখানে সর্বোচ্চ কথাটা যদি উল্লেখ না করো, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কারণ সব ইলেকট্রন কিন্তু ওই বিয়োগফলের এনার্জি নিয়ে যায় না। কিছু ইলেকট্রন কম এনার্জি নিয়ে যায়, কিছু ইলেকট্রন বেরিয়ে অন্যদিকে মানে আবার কেউ টেনে নেয়, কিছু একটা হয়, কিছু পরিমাণ ধরে নাও শক্তি খরচ করে দেয়, বেশি এনার্জি পায় না। কিন্তু কিছু কিছু ইলেকট্রন আছে যার ক্ষেত্রে একদম পুরো পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটবে। সেক্ষেত্রে কিন্তু নির্গত ইলেকট্রনের যে কাইনেটিক এনার্জি হবে, সেটা আপতিত আলোর শক্তি মাইনাস কার্য অপেক্ষক হবে, ধাতুর কার্য অপেক্ষক হবে, এক্স্যাক্টলি সেটা সমান হবে। তাহলে এইটাই হচ্ছে ম্যাক্সিমাম এনার্জি। তাহলে এক ঝাঁক ইলেকট্রন বেরোলো, তার মধ্যে সবচেয়ে বেশি এনার্জি যেটা হবে, সেটা হচ্ছে এইচ নিউ মাইনাস এইচ নিউ জিরো বা ই মাইনাস ডাব্লিউ। ওকে, এবার এটা হলো আমাদের তাহলে বেশির ক্ষেত্রে। আর কম হলে কি হবে? নিউ যদি লেস দ্যান নিউ জিরো হয়, তাহলে কি হবে? তাহলে কোনো প্রশ্ন ওঠে না, এটা বাদ। আর এটা হচ্ছে নো ফটো ইলেকট্রিক ইফেক্ট, কোনো ইফেক্টই হবে না। তাহলে আমরা তিনটে দেখলাম সূচনা কম্পাঙ্কের সাথে। এই কোশ্চেনটা কিন্তু পড়ে যে যদি সূচনা কম্পাঙ্কের সমান কম্পাঙ্ক ফেলে দিই, তাহলে কি হবে? তাহলে নির্গত ইলেকট্রন, আলোক তড়িৎ ক্রিয়া শুরু হবে, প্রারম্ভ হবে, সূচনা হবে, কিন্তু নির্গত ইলেকট্রনের গতিশক্তি কিন্তু শূন্য হবে। ওকে, নেক্সট। নেক্সট প্রশ্ন হচ্ছে, অনেক সময় জিজ্ঞেস করে থ্রেশহোল্ড, ওটাকে জিজ্ঞেস করে কাট অফ ওয়েভলেংথ। এই যে কম্পাঙ্ক 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 বললাম, তার সাথে সাথে
যদি তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে বলি, তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে বলি, তাহলে সেটা কি হবে? তাহলে এই যে দেখো আমরা বললাম সূচনা কম্পাঙ্ক সি বাই ওটা হবে। তাহলে সূচনা কম্পাঙ্ক আমি ধরো বলে দিলাম সমান নিউ জিরো। তাহলে আমরা সূচনা কম্পাঙ্ক নিউ জিরো মানে আমরা জানি ডাব্লিউ সমান এইচ নিউ জিরো। তাহলে এই নিউ জিরোটাকেও তো ল্যামডা জিরো লিখতে পারি। তাহলে সি সমান নিউ জিরো ইন্টু ল্যামডা জিরো। তাহলে এখানে যদি আমি বসাই, তাহলে আমরা দেখতে পাবো এখানে বসাতে পারি ডাব্লিউ, এই দুটো রিলেশন থেকে বসাই, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু হবে এইচ সি বাই ল্যামডা জিরো। তাহলে ল্যামডা জিরো সমান এইচ সি বাই ডাব্লিউ। এটাকে বলা হয় সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, যার জন্য এটা হচ্ছে সর্বনিম্ন কম্পাঙ্ক। কম্পাঙ্ক তো উপরে আছে, এটা হচ্ছে সর্বনিম্ন কম্পাঙ্ক যার জন্য আলোক তড়িৎ ক্রিয়া হবে। এটা মিনিমাম কম্পাঙ্ক, তার থেকে বেশি কম্পাঙ্কের আলো ফেলতে হবে। আর এটা কি সব থেকে বড় তরঙ্গ দৈর্ঘ্য, তার চেয়ে বেশি ফেললে হবে না, তার চেয়ে কম ফেলতে হবে। কি কথাটা বোঝা গেল? কথাটা বোঝা গেল? সূচনা সূচনা কম্পাঙ্কের ক্ষেত্রে আমরা কি বলছি? বলছি যে কম্পাঙ্কের বেশি কম্পাঙ্কের আলো ফেললে তবেই আলোক তড়িৎ ক্রিয়া হবে, তাকে সূচনা কম্পাঙ্ক বলে। এবার সূচনা কম্পাঙ্ক আর আমরা দেখতে পাচ্ছি তরঙ্গ দৈর্ঘ্য, এই দুটো তো পরস্পর অনন্য। দেখো এটা উপরে আছে, এটা নিচে আছে। ডাব্লিউ ইকুয়াল টু আমরা যেখানে পাচ্ছি এইচ নিউ জিরো, আবার পাচ্ছি ডাব্লিউ ইকুয়াল টু পাচ্ছি এইচ সি বাই ল্যামডা জিরো। তাহলে ল্যামডা জিরো যদি ল্যাম নিউ জিরো যখন মিনিমাম, ল্যামডা জিরো তখন ম্যাক্সিমাম। তাহলে এবার যদি বলে ল্যামডা যদি গ্রেটার দেন ল্যামডা জিরো হয়, তাহলে কি আলোক তড়িৎক্রিয়া পাবে? ল্যামডা ল্যামডা জিরো যদি বেশি হয়, নো ইফেক্ট, জাস্ট উল্টো। ল্যামডা যদি লেস দেন ল্যামডা জিরো হয়, তবে ইয়েস, এটা হবে। তাহলে এইভাবেও আমরা লিখতে পারি, এইভাবেও আমরা লিখতে পারি। তাহলে এখানে ল্যামডা জিরো হচ্ছে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, সর্বোচ্চ, ওটা যেমন সর্বনিম্ন কম্পাঙ্ক বললাম, এখানে আমরা যেহেতু এটা অনন্য, তার মানে বলছি সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, যার জন্য আলোক তড়িৎ ক্রিয়া শুরু হবে। তড়িৎ ক্রিয়া হবে, যার বেশি হলে হবে না, তার জন্য এটাকে বলা হয় কাট অফ ওয়েভলেংথ, তরঙ্গ দৈর্ঘ্য। এটা একটা এক্সট্রা টার্ম পেলাম, আমরা পেলাম কাট অফ ওয়েভলেংথ। এটা সম্বন্ধে একটা এক্সট্রা, কখনো কখনো অঙ্কতে এই কোশ্চেনটা পড়ে যায়। ওকে, নেক্সট, এবার আইনস্টাইনের থেকে সূত্র থেকে আমরা সমীকরণটা কি পেলাম? আইনস্টাইনের সমীকরণ কি পেলাম বলো? খুব সহজ সমীকরণ পেয়েছি। কি লিখবো? এইদিকে লিখলাম, ধরে নাও এইদিকে লিখলাম ই মাইনাস ডাব্লিউ, এইদিকে কি লিখবো? হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার, একদম ঠিক। এখানে কিন্তু ভি স্কোয়ার লিখে দিও না, তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। এইটা কি? এটা হচ্ছে নির্গত ইলেকট্রনের গতিশক্তি, নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি, নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি। এটা হচ্ছে আপতিত আলোর শক্তি। আর এইটা হলো ধাতুর কার্য অপেক্ষক। এইবার আমরা এখান থেকে পড়বো নিবৃত্তি বিভবের ফর্মুলা। নিবৃত্তি বিভব মানে কি? ইংরেজিতে কি বলেছিলাম একে? স্টপিং স্টপিং পোটেনশিয়াল। এটা কোন দিকে থাকে? পজিটিভ হয় না নেগেটিভ হয়? ঋণাত্মক হয়। কেন ঋণাত্মক হয়? আমরা দেখো স্টপিং পোটেনশিয়াল আগের দিন ব্যাখ্যা করেছিলাম যে এইটা অ্যাকচুয়ালি যখন হয়, এই দিকটা নেগেটিভ থাকে, এই দিকটা পজিটিভ থাকে। এখানে একটা যদি অ্যামমিটার থাকে আর এখানে যদি ব্যাটারি থাকে, এই দিকটা এরকম এরকম করে যদি রাখি, তাহলে আমি এখানে যদি আলো ফেলি, আলো যদি আমরা ফেলতে থাকি, ইলেকট্রন যদি বেরোয়, ইলেকট্রন যদি বেরোয় তাহলে ইলেকট্রনটাকে টানবে,
টানলে তবে এই দিক দিয়ে ইলেকট্রন ফ্লো করবে, ইলেকট্রন ফ্লো করলে সঙ্গে সঙ্গে বিপরীত দিকে কারেন্ট যাবে, এই দিক দিয়ে কারেন্ট যাবে, এদিক দিয়ে কারেন্ট আমরা পাবো। তো আমরা দেখেছিলাম যে বিভব যদি শূন্য করে দিই, এই বিভবটা ভি যদি হয় আর এখানে কারেন্টটা যদি আই হয়, এদের মধ্যে একটা গ্রাফ আমরা লিখেছিলাম কিরকম, এরকম ধরে নাও এইদিকে ভি, এদিকে আই। বিভব যখন শূন্য তখনও কিছু কারেন্ট আছে। কেন কারেন্ট আছে গো? কারণ নির্গত ইলেকট্রনের কি আছে? একটা গতিশক্তি আছে। ওরা ফটাস করে বেরিয়ে যাবে এইদিকে, গতিশক্তির জন্য বেরিয়ে চলে যাবে। এবার বলো তো দেখি, কখন কোন ইলেকট্রনই আর এই অ্যানোডে পৌঁছাতে পারবে না? একটাও ইলেকট্রন আর অ্যানোডে পৌঁছাতে পারবে না। তখন কারেন্ট কত হবে গো? তাহলে কোন দিকে হবে? নেগেটিভ দিকে হবে, এখানে জিরো হবে, এরকম জায়গায় এরকম কারেন্ট জিরো হয়েছিল আমাদের। হওয়ার পর এইদিকে গেলে এইদিকে স্যাচুরেশন হয়েছিল। আর এই যে বিভবটা, এই বিভবটাকে আমরা কি বলেছিলাম? মাইনাস ভি জিরো বলেছিলাম, নিবৃত্তি বিভব বলেছিলাম। তাহলে এবার এটাকে ম্যাথামেটিক্যালি বোঝার চেষ্টা করো তো দেখি, কার সাথে কি সমান হবে? নিবৃত্তি বিভব মানে আমরা দেখেছিলাম, আমরা পড়েছিলাম, নিবৃত্তি বিভব সম্বন্ধে আমরা পড়েছিলাম। যদি তোমাদের 1 নম্বরের প্রশ্ন পড়ে, তাহলে তোমরা লিখে দেবে ক্যাথোডের ক্যাথোডের বা অ্যানোডের লিখবে। অ্যানোড তো পজিটিভ হয়। অ্যানোডের যে ঋণাত্মক, যে নেগেটিভ বিভবের জন্য আলোক তড়িৎ ক্রিয়ায় আলোক তড়িৎ ক্রিয়ায় নির্গত নির্গত কোনো ইলেকট্রন অ্যানোডে আসতে পারে না, অ্যানোডে আসতে পারে না। ফলে আলোক তড়িৎ প্রবাহের মান কত হয়? কারেন্টের মান কত হবে? আলোক তড়িৎ প্রবাহের মান শূন্য হয়, একদম প্রবাহের মান শূন্য হয়। সেই নেগেটিভ বিভবকে, এই যে নেগেটিভ বিভবের কথা বললাম, তাকে আমরা বলি, সেই মাইনাস ভি জিরোটাকে আমরা বলি নিবৃত্তি বিভব। তাহলে বলো তো দেখি, কি এমন ঘটনা ঘটে যে ইলেকট্রন গুলো আর যেতে পারে না? কি এমন ঘটনা ঘটে? এখানে এখানে ধরে নাও, এখানে আমরা এখন নিবৃত্তি বিভব পড়ার সময় কি করব? এই দিকটা হয়ে গেছে পজিটিভ, এই দিকটা হয়ে গেছে নেগেটিভ। এখানে ধরে নাও আলো পড়েছে, তার জন্য এখানে ইলেকট্রন তৈরি হয়েছে, ইলেকট্রন এদিকে যেতে যাচ্ছে। কি হবে তাহলে? এদিকে যদি নেগেটিভ হয়, এদিকে যদি নেগেটিভ হয়, তাহলে কি হবে? ইলেকট্রন কি হবে? এই নেগেটিভ তড়িৎদ্বার দ্বারা কি হবে? বিকশিত হবে না? বিকশিত হবে না? নেগেটিভ। তাহলে এ তাহলে আমার এখানে যে ভোল্টেজ, এই ভোল্টেজের দরুন শক্তি কত হয়? নেগেটিভ শক্তিটা কত হবে ইলেকট্রনের উপর? আমরা জানি ভোল্টেজ ভি হলে কিউ ইন্টু ভি হয় শক্তি, কৃতকার্য। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু হবে ই ইন্টু ভি জিরো, ই ইন্টু ভি জিরো হবে। তাহলে এই ই ইন্টু ভি জিরো মানে কি? যে শক্তি দিয়ে ওকে বিকর্ষিত করছে, যে শক্তি দিয়ে ইলেকট্রনকে বিকশিত করছে, আর ইলেকট্রন চলে আসছে কেন? ইলেকট্রন ছুটে আসছে কিসের জন্য? কিসের তাড়নায় ছুটে আসছে এদিকে? বিকশিত করছে, তাও খানিকটা ছুটে চলে আসছে কিসের জন্য? একদম তাই, নির্গত ইলেকট্রনের গতিশক্তির জন্য। মানে ম্যাক্সিমাম গতিশক্তি যেটা, সে সব থেকে ম্যাক্সিমাম দূরে পৌঁছাবে। তাহলে নির্গত, তাহলে এই ডাব্লিউ লিখবো না, এটা লিখবো, ডাব্লিউ লিখলে ওয়ার্ক ফাংশন হয়ে যাচ্ছে, আমরা এটাকে ফাই লিখছি। তাহলে দেখো, কিন্তু তার মানে নেগেটিভ বিভব দিলে, অ্যানোডে অ্যানোডে ঋণাত্মক বিভব দিলে ক্যাথোডে সৃষ্ট, ক্যাথোডে নির্গত আলোক তড়িৎ ইলেকট্রন
আলোক তড়িৎ ইলেকট্রন প্রবাহ কিন্তু হচ্ছে না, এখন ইলেকট্রন ইলেকট্রন অ্যানোড দ্বারা বিকর্ষিত হয়। মোট বিকর্ষণজনিত শক্তি কত হবে? বিকর্ষণজনিত শক্তি সমান হবে ই ইন্টু ভি জিরো। এখন এখন নির্গত ইলেকট্রনের মোট শক্তি, নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ শক্তি কত? নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ শক্তি কত? ম্যাক্স স্কোয়ার। তাহলে সর্বোচ্চ গতিশক্তি সমান আমরা বলতে পারি হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার, যেটা সমান আবার হচ্ছে তোমার ই মাইনাস ডাব্লিউ, আইনস্টাইনের সমীকরণ অনুযায়ী ই মাইনাস ডাব্লিউ। তাহলে এবার বলো তো দেখি, কোন ইলেকট্রনই পৌঁছাবে না কখন? ভি ম্যাক্স গতিশক্তি সমান স্থিতিশক্তি হয়ে গেলে, কারণ এটা ঠেলে দিচ্ছে, এ তো বিকর্ষণ জনিত। ধর আমি ছুটে যাচ্ছি ওইদিকে, আর ওইদিকে আমি পুরো নেগেটিভলি চার্জ, সামনে নেগেটিভ আছে, আমাকে ঠেলছে, আমার এনার্জি বেশি হলে, ওর চেয়ে বেশি হয়ে গেলে আমি ঠেকে যাবো ওখানে। এখানে একটা নেগেটিভ আছে, আর এখানে ইলেকট্রন আছে, এখানে তার গতিশক্তি আছে ই কে ম্যাক্স আছে, আর এখানে একটা স্থিতিশক্তি আছে ই ভি জিরো আছে। যে বেশি হবে সে জয়লাভ করবে। আর যদি সমান হয়, এক্স্যাক্টলি সমান হয়, তাহলে সর্বোচ্চ গতিশক্তিযুক্ত ইলেকট্রন জাস্ট যাবে, গিয়ে টাচ করে চলে আসবে। টাচ করবে না, টাচ করার আগে মুহূর্তে চলে আসবে। তাহলে মিনিমাম কত ঋণাত্মক ভোল্টেজ হলে একটাও ইলেকট্রন পৌঁছাবে না? নিবৃত্তি বিভব। তার মানে এই সেটা পাবো কি করে? এইটা হচ্ছে বাধা, আর এইটা হচ্ছে চেষ্টা। এটা চেষ্টার ম্যাক্সিমাম মান, দুটো সমান হলে এটা চেষ্টার ম্যাক্সিমাম মান। ইলেকট্রন যদি গতিশক্তি পেয়েছে মানে ও আটকাতে পারছে না নিজেকে, ভটভট করে এগিয়ে যাচ্ছে, আর ইলেকট্রনকে ও ঠেলা দিচ্ছে সেই শক্তি দিয়ে। তাহলে যদি সমান হয়ে যায়, তাহলে সর্বোচ্চ এনার্জেটিক যে ইলেকট্রন সেও পৌঁছাতে পারবে না, বাদ বাকি গুলো তো কোনো কথাই নেই। এটা তো হচ্ছে সেই ইলেকট্রনের কথা বলছি যে সর্বোচ্চ গতিশক্তি নিয়ে যাচ্ছে, সেটা সবাই নয়, কয়েকটা ইলেকট্রন সর্বোচ্চ গতি নিয়ে যায়। তার মানে সর্বোচ্চ গতি সম্পন্ন ইলেকট্রনকে যদি আমি আটকে দিতে পারি, তাহলে সব ইলেকট্রনকেই আমি আটকে দিলাম। তাহলে এখানে কোনো ইলেকট্রনই পৌঁছাতে পারবে না। তার শর্ত কি? তার শর্ত হচ্ছে ই ভি জিরো সমান হচ্ছে ই কে ম্যাক্স, যেখানে ভি জিরো সমান হচ্ছে নিবৃত্তি বিভব, ই সমান হচ্ছে ইলেকট্রনের আধান, আর ই কে ম্যাক্স মানে হচ্ছে ই মাইনাস ডাব্লিউ, মানে হচ্ছে এইচ নিউ মাইনাস এইচ নিউ জিরো। তার মানে আমরা লিখতে পারি এইচ সি বাই ল্যামডা মাইনাস এইচ সি বাই ল্যামডা জিরো। এর কি ভয় লাগছে না? ঠিক আছে, এমন কিছু আছে এখানে? হ্যালো 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 হ্যালো। তাহলে দেখো, এই সমীকরণের সাথে এই সমীকরণের সাথে এই সমীকরণ আমি ম্যাচ করাতে পারি, আমি লিখতেও পারি এগুলো। তা লিখলে কি দাঁড়াবে? এরকম আমরা দাঁড়াবে যে ই ভি জিরো সমান এইচ ইন্টু নিউ মাইনাস নিউ জিরো। আবার আমরা লিখতে পারি, তাহলে এবার যদি এখানে যদি তোমাকে কেউ গ্রাফ করতে বলে, এখানে দেখো ভি জিরোর সাথে কম্পাঙ্কের যদি গ্রাফ করতে বলে, নিবৃত্তি বিভব ভার্সেস কম্পাঙ্ক, আগে আমরা ম্যাথামেটিক্যালি গ্রাফটা আঁকি, তারপর আমরা ফিলিংস নেব। তাহলে নিবৃত্তি বিভব মানে হচ্ছে তাহলে ভি জিরো, তাহলে এখান থেকে দেখো ভি জিরো সমান এইচ বাই ই ইন্টু নিউ, এ দেখো ইটাকে ভাগ করলাম, মাইনাস এইচ বাই ই ইন্টু নিউ জিরো। এটা কি ভুল লিখলাম কিছু? তাহলে যদি আমরা গ্রাফটা নিয়ে এরকম
আরে বাবা, এইদিকে ধরে নে V0, আর এইদিকে ধরে নে নিউ। তাহলে এটাই দেখো, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তাহলে y ইকুয়াল টু এ একটা কনস্ট্যান্ট, তাহলে m, এটা হচ্ছে x, এটা হচ্ছে x প্লাস সি। কিন্তু সিটা কি নেগেটিভ। তাহলে y ইকুয়াল টু mx প্লাস সি এর গ্রাফ কিরকম হয়? এরকম হয়, যেটা এইটা হচ্ছে সি, এইখানে সি হচ্ছে নেগেটিভ। তাহলে তাহলে নিচের দিকে হবে, তার মানে এরকম গ্রাফ হবে। তাহলে দেখো, এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, যদি কম্পাঙ্ক এই একটা নির্দিষ্ট কম্পাঙ্ক নিউ জিরোর চেয়ে কম হয়, তাহলে কোনো প্রশ্ন উঠছে না, এখানে নেগেটিভ, ভোল্টেজই লাগবে না, তাহলে বাদ। এইদিকে কোনো ফটো ইলেকট্রিক ইফেক্ট ঘটেনি। কিন্তু যত আমি কম্পাঙ্ক বৃদ্ধি করব, তত কিন্তু তোমার নিবৃত্তি বিভবের মান বাড়বে। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? যত পরিমাণ আমি সূচনা কম্পাঙ্কে, এটা হচ্ছে সূচনা কম্পাঙ্ক, সূচনা কম্পাঙ্কের আগে তো নেগেটিভ, তার মানে নেগেটিভ জিনিস নেগেটিভ মানে ফালতু, ওটা ওটা বাদ, ওটা কোনো মানে হয় না। কিন্তু সূচনা কম্পাঙ্কের পরে সেজন্য ওইটুকু না আঁকলেও চলে। এটুকু যদি আমরা না আঁকি, কোনো যায় আসে না। এটুকু ডট 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 দিয়ে দিতে পারি, এই পার্টটুকুকে আমরা ডট 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 দিতে পারি, আর এইটুকুকে আমরা স্ট্রেট এঁকে দিতে পারি। ওকে, তাহলে এই সূচনা কম্পাঙ্কের পর তুমি দেখো, গল্প শুরু হলো। তারপর যত কম্পাঙ্ক আমি বাড়াবো, তত নিবৃত্তি বিভবের মান বাড়ে। কেউ কেন বলতে পারবে? কেন বলতে পারবে কেউ? সূচনা কম্পাঙ্কের চেয়ে বেশি কম্পাঙ্ক, যত আমি আপতিত আলোর কম্পাঙ্ক বাড়াবো, যত বেশি বেশি কম্পাঙ্ক করছি, নিবৃত্তি বিভবের মান তত বেশি বেশি বাড়ছে। কেন? তাহলে গ্রাফ থেকে আমরা কি দেখলাম? না, গ্রাফ থেকে কি বুঝলাম? যত আপতিত আলোর কম্পাঙ্ক, আপতিত আলোর কম্পাঙ্ক যত বাড়ে, কম্পাঙ্ক যত বাড়ে, তত নিবৃত্তি বিভবের মান বাড়ে। তাহলে আমাকে দেখতে হবে কম্পাঙ্কের মান বাড়লে কি বাড়তে পারে। এটার ব্যাখ্যা করি আমরা। এবার আমরা ফিলিংস নিচ্ছি, কি বাড়বে বলো? তাহলে নিউ যদি বাড়ে, তাহলে আপতিত আলোর কম্পাঙ্ক বাড়বে, এই কম্পাঙ্ক বাড়লে শক্তি বাড়বে, আপতিত আলোর শক্তি বাড়ছে। তাহলে দেখো তো, এইচ নিউ মাইনাস ডাব্লিউ যেটা, এটা বাড়বে না কমবে? ডাব্লিউ তো একই আছে, ওয়ার্ক ফাংশন, তাহলে এটা বাড়বে। এটা মানে কি গো? এটা মানে কি? নির্গত ইলেকট্রনের নির্গত সর্বোচ্চ গতিশক্তি। তাহলে তাকে আটকাতে গেলে বেশি বিভব লাগবে না? নিবৃত্তি মানে কি শূন্য করবে তো? ইলেকট্রন যদি বেশি গতিশক্তি নিয়ে ছুটে চলে আসে, তাহলে বেশি বেশি নেগেটিভ ভোল্টেজ দিতে হবে আটকানোর জন্য। কি বোঝা গেল? প্রত্যেকে একটু হ্যাঁ হু করো। যদি কম্পাঙ্ক বাড়ে, তাহলে আপতিত আলোর শক্তি বাড়বে, কিন্তু কার্য অপেক্ষক তো একই। ধাতুতে যে পরিমাণ টেনে ইলেকট্রন, যে ধাতু যে বলে ওকে, যে শক্তি দিয়ে টানে, সেটা তো একই, কিন্তু পড়লো বেশি জোরে, জোরে আঘাত পড়লো বেশি। তাহলে যে ইলেকট্রনটা বেরোবে তার সর্বোচ্চ গতিশক্তি বেশি হবে। ঝাঁকে ঝাঁকে যে ইলেকট্রন গুলো বেরোবে, তার চেয়ে যে ম্যাক্সিমাম এনার্জেটিক ইলেকট্রন, তার শক্তিটা বেশি হবে। তাই সবাইকে যদি আটকাতে চায়, তাহলে আমি সব থেকে যে ছুটে এসছে বেশি স্পিডে তাকে আটকাবো। তার জন্য আমি একটা নেগেটিভ বিভব দেবো, নিবৃত্তি বিভব দেবো, তাহলে সেই বিভবের মান বাড়বে। তাই কম্পাঙ্ক যদি বাড়ে, আপতিত আলোকের শক্তি বাড়বে, আপতিত আলোর শক্তি বাড়বে, শক্তি বাড়ে। তাই এটা বাড়ে, মানে হচ্ছে নির্গত ইলেকট্রনের, নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি, যেটা ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি, এটা বাড়ে। ফলে ফলে আলোক তড়িৎ প্রবাহ শূন্য করার জন্য, আলোক তড়িৎ প্রবাহ শূন্য করার জন্য
নিবৃত্তি বিভবের মানও বাড়বে। কেন বাড়বে? কার্য অপেক্ষক কেন বাড়বে? নিউ জিরো তো বাড়েনি। নিউ সূচনা কম্পাঙ্ক তো বাড়েনি। সূচনা কম্পাঙ্ক তো একটা নির্দিষ্ট ভ্যালু। সূচনা কম্পাঙ্ক হচ্ছে আপতিত কম্পাঙ্কের একটা ভ্যালু, যে ভ্যালুর চেয়ে কম ফেললে হবে না, বেশি ফেললে হবে। কিন্তু আমি তো কম্পাঙ্ক বাড়াচ্ছি, বাইরের কম্পাঙ্কটা বাড়াচ্ছি। আর সূচনা কম্পাঙ্ক কার উপর নির্ভর করে? ওটা শুধু ধাতুর উপর নির্ভর করে। আর আমি তো বাইরের সোর্সটার কম্পাঙ্ক বাড়াচ্ছি। তাহলে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে কার্য অপেক্ষক। কার্য অপেক্ষক যেটা তুমি বললে তার পার্সপেক্টিভেই আমি বলি, কার্য অপেক্ষক ডাব্লিউ, সূচনা কম্পাঙ্ক, সূচনা কম্পাঙ্ক, নিউ জিরো, এগুলো বা ল্যামডা জিরো, কাট অফ ওয়েভলেংথ, কাট অফ ওয়েভলেংথ, এই সমস্ত জিনিস হচ্ছে শুধুমাত্র শুধুমাত্র ধাতুর উপর নির্ভর করে। কোন ধাতু নিয়েছি তার উপর নির্ভর করে, ম্যাটেরিয়ালের উপর নির্ভর করে, আপতিত আলোকের উপর নির্ভর করে না, ও তো আলাদা। আপতিত আলোকের উপর নির্ভর করে না, উপর নির্ভর করে না। এবার বলো তো দেখি, আপতিত আলোকের কম্পাঙ্ক আর তীব্রতা, তীব্রতা বাড়ালে কি বাড়ে? তাহলে এখানে কি বাড়ে বলে? সম্পৃক্ত প্রবাহ বাড়ে। তাহলে এটা মনে রাখবে, আলোর তীব্রতা বাড়লে, আলোর তীব্রতা বাড়লে সম্পৃক্ত প্রবাহ বাড়ে। কেন সম্পৃক্ত প্রবাহ বাড়ে? তার কারণ হচ্ছে তীব্রতা বাড়লে মানে হচ্ছে বেশি ফোটন পড়বে একক সময়ে, একক সময়ে, একক ক্ষেত্রফলে, একক ক্ষেত্রফলে, একক ক্ষেত্রফলে বেশি ফোটন ধাতু পৃষ্ঠে পড়বে, ধাতু পৃষ্ঠে পড়বে। অনিন্দিতা এখন বুঝতে পারলে কি বলেছিলে তুমি আগের আগের স্টেটমেন্টে? সেটা তীব্রতার জন্য সত্য, কম্পাঙ্কের জন্য নয়। তাহলে তীব্রতা কেবলমাত্র সম্পৃক্ত প্রবাহকে বাড়ায়। যদি তোমার এরকম এইদিকে যদি তোমার তীব্রতা থাকে, এইদিকে যদি তোমার আই জিরো থাকে, সম্পৃক্ত প্রবাহ থাকে, তীব্রতা শূন্য মানে কিচ্ছু নাই, এইরকম স্ট্রেট লাইন হবে। আই জিরো যদি সম্পৃক্ত প্রবাহ হয়। আর কম্পাঙ্ক বাড়ালে তাহলে আমরা কি দেখলাম? যদি নিউ বাড়ে তাহলে তোমার কাইনেটিক এনার্জি বাড়ে, ইলেকট্রনের, ইলেকট্রনের কাইনেটিক এনার্জি বাড়ে, তাই ভি জিরো বাড়ে, সম্পৃক্ত প্রবাহ বাড়ে। কি বোঝা গেল? হ্যালো 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 হ্যালো। এই ছিল তোমার এই চ্যাপ্টারটার প্রথম বৈশিষ্ট্য। আর কিছু নেই এখানে। এখানে এবার আমাদের দেখতে হবে যেটা হচ্ছে একটা কিছু কিছু সম্পর্ক আছে, সেই সম্পর্কগুলো তোমাদের পরীক্ষায় যেগুলো পড়ে সেগুলো হচ্ছে যে, এই ধরে নাও প্রশ্ন, 4500 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের, তরঙ্গ দৈর্ঘ্যের আলোর শক্তি কত? এই কোশ্চেন পর তা তোমরা কি লিখবে? ল্যামডা ইকুয়াল টু হচ্ছে 4500 অ্যাংস্ট্রম। এক অ্যাংস্ট্রম মানে কত? 4500 ইন্টু 10⁻⁻10 মিটার। আমরা জানি তো, এক ন্যানোমিটার মানে 10⁻⁻9 মিটার। এক অ্যাংস্ট্রম মানে 10⁻⁻10 মিটার। এক মাইক্রোমিটার মানে 10⁻⁻6 মিটার। এগুলো জানো না, ভুলে গেছো? তাহলে শক্তি কত বলেছে? তাহলে শক্তি ই সমান এইচ সি বাই ল্যামডা। এইচ মানে 6.626 ইন্টু 10⁻⁻34। সি মানে 3 ইন্টু 10⁻8।
বাই ল্যামডা মানে 4500 ইন্টু 10⁻⁻10। এত কি হবে গো? সব তো এসআই পদ্ধতিতে বসিয়েছি, তাহলে এনার্জি কি হয় এত? না, না, এখানে তো আমি সব বসিয়েছি তোমার, দেখো সব এসআই পদ্ধতিতে বসিয়েছি। এটা হচ্ছে জুল, জুল, এত জুল। যদি এটাকে ইলেকট্রন ভোল্ট করতে চায় তাহলে একটা ই দিয়ে ভাগ করতে হবে, এটাই তোমাদেরকে বলা। যদি আমি এটাকে ইলেকট্রন ভোল্ট করতে চাই তাহলে তোমাকে 1.6 ইন্টু 10⁻⁻19 দিয়ে ভাগ করতে হবে। আমরা পড়েছিলাম 1 ইভি বলতে কি বোঝায়, আমরা পড়েছিলাম তো। 1 ইভি বলতে, ইলেকট্রন ভোল্ট বলতে কি বোঝায় আমরা পড়েছিলাম। এটা সমান 1.6 ইন্টু 10⁻⁻19 এত কুলম কিন্তু এত ভোল্ট নিয়ে এত জুল হয়েছিল। তাহলে 1.6 ইন্টু 10⁻⁻19 জুল 1 ইভি সমান। তাহলে আমাদের এখানে যেটা দাঁড়ালো, প্রথমে সব যদি মিটারে বসায় তাহলে এনার্জি সমান যে বসালো 6.626 ইন্টু 10⁻⁻34 ইন্টু সি মানে 3 ইন্টু 10⁻8 বাই ল্যামডা মানে 4500 ইন্টু 10⁻10। এটা হচ্ছে জুল। এটাকে যদি ইভিতে করতে বলে তাহলে কি করব? তাহলে করব 6.626 ইন্টু 10⁻34 ইন্টু 3 ইন্টু 10⁻8 বাই 4500 ইন্টু 10⁻10। এটা তো থাকলো, তার সাথে একটা 1/e গুণ করব, তবেই আমি ইভি করব। কি বোঝা গেল? যিনি ইভি বললেন তিনি বুঝতে পারলেন, তিথি বলেছিলিস মনে হয় নাকি? কে বলেছিলিস ইভি? তাহলে ভুল বলেছিলে। তাহলে এই এর মান আমাদের বসাতে হবে। এটা ই সমান হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, এটা বসাতে হবে। তাহলে এটা কত হবে? 6.626 ইন্টু 10⁻34 ইন্টু 3 ইন্টু 10⁻8 বাই 4500 ইন্টু 10⁻10 ইন্টু 1.6 ইন্টু 10⁻19 এত ইলেকট্রন ভোল্ট। যা হবে তাই তোমাদের তো ক্যালকুলেটর ইউজ করতে দেবে, দেবে তো না দেবে না? তাহলে কোনো চাপ নেই। তাহলে ইভিতেও বার করতে পারলাম, জুলেও বার করতে পারলাম। এবার অনেক সময় ফোটনের ভরবেগ বার করতে চাই। ফোটনের ভরবেগ, এবার ফোটনের তো ভর নেই, এটা একটা বিষাক্ত জিনিস। আলোর ভর নেই, স্থির ভর নেই, আলোর স্থির ভর নেই। মানে ওকে যদি তুমি স্থির করতেই পারবে না প্রথমত, সেই জন্য এর কোনো স্থির ভর নেই। ইংরেজিতে এটাকে বলা হয় রেস্ট মাস। এর রেস্ট মাস শূন্য। আলোর রেস্ট মাস হচ্ছে শূন্য, ফোটনের রেস্ট মাস সমান শূন্য। কিন্তু যখন গতিশীল হয় তখন তার একটা ভর থাকে, গতি অবস্থায় ভর থাকে। এগুলো তোমাদের সিলেবাসে নেই, কিন্তু এক দুটো দুটো লাইন বলে দিয়েছে, এটা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। তো এগুলো বলে দিয়েছে, তাই আমার কিছু ছোট 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 কুইজ টাইপের তোমরা জেনে রাখবে। গতি অবস্থায় ভর থাকে, ভরবেগও থাকে। এবার সেই ভরবেগ কি করে বার করব? সেটা বের করার একটাই নিয়ম আছে। সেটা হচ্ছে একটা ফর্মুলা, তোমরা মনে রাখতে যদি পারো তাহলে সব ফর্মুলা মনে থাকবে। সেটা হচ্ছে ই স্কোয়ার সমান E0² প্লাস পি স্কোয়ার সি স্কোয়ার। কি মনে থাকবে এটা? এটা হচ্ছে কোন কণার কোনটা কি, ই মানে কণার মোট শক্তি, কণার মোট শক্তি। E0 মানে হচ্ছে কণার স্থির ভর শক্তি, রেস্ট মাস এনার্জি, স্থির ভর শক্তি। পি মানে হচ্ছে কণার ভরবেগ, আর সি মানে কি গো? আলোর বেগ। ইয়েস হবে। এখানেই আমরা বসাবো কণার স্থির ভর শক্তি।
তাহলে এটাকে আমরা লিখবো m0c²। এইটা হচ্ছে মেইন ইকুয়েশন, এটা মোট শক্তি, এটা হচ্ছে মেইন ইকুয়েশন। এই ইকুয়েশনের কোন রকম কোনো ভুল ভাল কিচ্ছু নেই, মোট শক্তির মেইন ইকুয়েশন এটা। তাহলে এখানে আমি E0 যদি m0c² হয়, E=mc² ফর্মুলা ইউজ করছি, আমি স্থির ভর শক্তি বলেছি। এবার স্থির ভর যদি m0 হয় তাহলে তার শক্তি হচ্ছে m0c²। তাহলে বসাই, তাহলে বসালে কি পাবো, E² সমান মোট শক্তি স্কোয়ার সমান m0c² তার হোল স্কোয়ার প্লাস p²c²। তাহলে এখানে আমরা কি লিখবো, এটা সমান m0² c⁴ প্লাস p²c² সমান মোট শক্তি স্কোয়ার। এবার আলোকের ক্ষেত্রে কি হবে, কেমন মজা দেখো, আলোর ক্ষেত্রে স্থির ভর কত, রেস্ট মাস কত, m0 কত, আলোর ক্ষেত্রে 0। তাহলে এই পার্ট আর থাকলোই না। তাহলে এক্ষেত্রে আমরা কি পেলাম, মোট শক্তি আলোর যেটা পেলাম তার স্কোয়ার সমান p²c²। তাহলে স্কোয়ার রুট করে দিলে পাবো E সমান পিসি। তাহলে পি সমান কত গো, তাহলে পি সমান E/c। এবার আলোর ই মানে কি, আলোর ক্ষেত্রে ই মানে কি, এইচ নিউ নয়। তাহলে আমরা এখানে লিখতে পারি h/c। তাহলে যদি কম্পাঙ্ক বলা থাকে তাহলে তোমরা ভরবেগ বার করতে পারবে না। যদি কম্পাঙ্ক বলা থাকে তাহলে ভরবেগ বার করতে পারবে না। যদি তরঙ্গ দৈর্ঘ্য বলা থাকে তাহলেও ভরবেগ বার করতে পারবে, কারণ নিউ এর জায়গায় তুমি c/λ বসিয়ে দেবে। তাহলে এখানে দেখো, তাহলে পি সমান E/c দাঁড়ালো। এবার h/c, আবার নিউ মানে হচ্ছে, তাহলে h/c, c/λ, তার মানে এখানে আমি পেলাম h/λ পি সমান। এই সমীকরণটা, এই সমীকরণটা অনেক আগেই তৈরি হয়েছিল। ডে ব্রগলি যে আলোক, এখানে তোমাদের একটা প্রবলেম তার মধ্যে এখানে দিয়ে দিই, প্রবলেম দিয়ে দিই, তোমার ধরে নাও যে ল্যামডা ইকুয়াল টু ধরে নাও 5400 অ্যাংস্ট্রম, 5400 অ্যাংস্ট্রম, তাহলে ভরবেগ কত, এটা তোমরা করতে পারো ক্যালকুলেশন, খালি ভ্যালু বসাবে পেয়ে যাবে। এবার দেখো আমরা দেখলাম আলোকের ভরবেগ, আলো যেটা পড়ছে, আলোকের ভরবেগ এটা সমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ব্যস্তানুপাতিক। তার মানে তুমি বলো তো দেখি, যদি ভরবেগ পড়ে কোনো একটা জায়গায়, আলো ধরো পড়ে প্রতিফলিত হলো, তাহলে তার ভরবেগের পরিবর্তন হবে না, হবে না? তাহলে ভরবেগের পরিবর্তন একটা নির্দিষ্ট সময়ে হলে সেই তলের উপর, ধরো আমার গালের উপর আলো পড়ে প্রতিফলন, আমি তেল মেখেছি প্রচুর, একদম তেল লেপে দিয়েছি, আলো পড়েছে প্রতিফলিত হয়েছে, তাহলে আমার গালের উপর ভরবেগের পরিবর্তন হবে তো? তাহলে ফোর্স দেবে তো আলো, তারপরে চাপও দেয়। তাহলে আলো কোনো একটা জায়গায় যখন পড়ে তখন সে কিন্তু একটা তলে সারফেসে প্রেসার দেয়। এখান থেকে আমরা প্রমাণিত করতে পারি আলোর স্থির ভর না থাকলেও তার গতিও ভরবেগ আছে। তার মানে কি, এখান থেকে আমরা বলতে পারি যে যে ভরবেগ রয়েছে, আলোকের, আলোকের স্থির ভর না থাকলেও, স্থির ভর না থাকলেও ভরবেগ আছে, গতিও ভরবেগ আছে। তাই কোন পৃষ্ঠে, কোন পৃষ্ঠে আলো পড়লে, আলো পড়লে সেই পৃষ্ঠে, সেই পৃষ্ঠে আলো চাপ দেয়, বল প্রয়োগ করে, এগুলো করে, এটাকে অপটিক্যাল প্রেসার বলে, অপটিক্যাল প্রেসার বলে। আলোও চাপ দেয়, একটা শক্তি পড়ছে মানে এমনি এমনি নয়। আমরা কিন্তু অনেক ভিতরে ডিটেলসে ঢুকে যাচ্ছি, ধীরে 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 আমরা অটোমেটিক্যালি আলোকে কিন্তু মাইক্রোস্কোপিক্যালি দেখছি, আমরা আরো ভিতরে ভিতরে ঢুকে যাচ্ছি। এবং এই যে ফিজিক্স গুলো, এগুলো তোমাদের কাছে ইন্টারেস্টিং লাগছে না কঠিন লাগছে, ভালো লাগছে তো?
এগুলো হচ্ছে মডার্ন ফিজিক্স, এগুলো হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। এই কোয়ান্টাম মেকানিক্সে আরো গভীরে যখন কারণ তোমরা বুঝতে শুরু করবে, তখন দেখবে পাগল হয়ে যাবে তুমি। না বুঝে তখন তোমার থাকতে ইচ্ছে করবে না, যে কি হয় কি হয় মনে হবে, যদি অরিজিনালি বুঝতে পারো। ওকে, নাও এবার এই যে সমীকরণ, এবার এবার মজা হচ্ছে ডেবগলি কেন নোবেল প্রাইজ পেল, জাস্ট এটুকু বলে দিই। ডেবগলির নোবেল প্রাইজ পাওয়া, ডেবগলি বলেছিলেন, আমরা এক্ষুনি দেখলাম আলোকের ক্ষেত্রে, আমরা দেখলাম আলোর ক্ষেত্রে আমরা এক্ষুনি দেখলাম পি সমান এইচ বাই ল্যামডা। ঠিক, এটা কি বোঝা গেল? এক্ষুনি করলাম, আমরা করলাম তো, এইচ বাই ল্যামডা পি সমান। এবার ডেবগলি যে সমীকরণটা দিয়েছিল সেটা হচ্ছে ল্যামডা সমান এইচ বাই পি। শুধু এইটুকু করার জন্য নোবেল পেয়েছে। আমরা ম্যাথামেটিক্সে এরকম বজ্রগুণন করে থাকি না? কি গো, তো এই করে একটা নোবেল কেউ পায়? হ্যাঁ, তো এই যে তরঙ্গ ল্যামডা, এটা ইলেকট্রনের ভরবেগ। আর এই সমীকরণটা কি ছিল? এটা ছিল যে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য যদি থাকে, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের আলো, আলোর ভরবেগ, আলোর ভরবেগ কি, তার সমীকরণ এটা ছিল। আর এইটা কি, এটা অন্য ছিল। এটা তো আমরা বলেছি তরঙ্গের ভরবেগ আছে, আর উনি বলেছেন যার ভরবেগ আছে তারও তরঙ্গ আছে। তাই অঙ্কর বজ্রগুণন মানে ফিজিক্স নয়, আমি এটা বলার চেষ্টা করছি। দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। উনি বললেন যে কোনো বস্তুর যদি ভরবেগ থাকে তাহলেই তার সাথে একটা তরঙ্গ থাকবে। তাহলে উনি এটা কি বললেন, প্রতিটি প্রতিটি কণারই, কণার সাথেই একটি তরঙ্গ অ্যাসোসিয়েটেড থাকে। বাংলাটা দ্বারা দেখে নিই একবার। তরঙ্গ থাকে, যে কোনো কণার স্রোত তরঙ্গের মতো আচরণ করে। তাহলে প্রতিটি কণার, গতিশীল কণার সাথে, গতিশীল কণার সাথে একটি তরঙ্গ থাকে, সঙ্গেই থাকে। তাহলে বা বা এখানে গতিশীল পদার্থ, গতিশীল পদার্থ তরঙ্গের ন্যায় আচরণ করে। এবং এই যে তরঙ্গের পদার্থ, এই তরঙ্গকে বলা হয় পদার্থ তরঙ্গ। এই তরঙ্গকে পদার্থ তরঙ্গ বলে। এই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য থাকবে তাহলে নিশ্চয়, বলছে এই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য, পদার্থ তরঙ্গের, পদার্থ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান এইচ বাই পি। যেখানে, যেখানে পি হলো গতিশীল কণার ভরবেগ। তাহলে যার ভরবেগ থাকবে তারই তরঙ্গ দৈর্ঘ্য থাকবে, এই কথাটা কিন্তু তিনি বললেন। তাহলে এবার যদি আমরা জিজ্ঞেস করি, এই সিম্পল, যে এই যে পদার্থ তরঙ্গ, এর বৈশিষ্ট্য কি? তাহলে বলো তো দেখি, পদার্থ তরঙ্গের বেগ কত হতে পারে? পদার্থ তরঙ্গ কি তড়িৎচুম্বকীয় তরঙ্গের মতো? পদার্থ তরঙ্গ তড়িৎচুম্বকীয় তরঙ্গের ন্যায় নয়, তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়, তরঙ্গ নয়। তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ কত হয়? তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ কত হয় শূন্য মাধ্যমে? তড়িৎচুম্বকীয় তরঙ্গ মানে আলো, আলোর বেগ কত হয় শূন্য মাধ্যমে?
8 মিটার পার সেকেন্ড হয়। পদার্থ তরঙ্গের বেগ কত হয়? পদার্থ যে বেগে যায় সেই বেগে, বুঝতে পারছো? এটা সম্পূর্ণ আলাদা। পদার্থ তরঙ্গ কিন্তু তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়। পদার্থ তরঙ্গের বেগ, পদার্থ তরঙ্গের তো একটা বেগ আছে। বেগ কণা কণার বেগের সমান। অন্যদিকে অন্যদিকে শূন্য মাধ্যমে শূন্য মাধ্যমে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ, তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ কত? 3 × 10⁸ তাহলে পদার্থ তরঙ্গ মানে ওই তরঙ্গ নয় যেটা আমরা আগে জানতাম। এটা একটা নতুন তরঙ্গের তিনি আবিষ্কার করেছিলেন, যে কোনো কণা যদি মুভ করে তাহলে কণাটির সাথে সাথে একটা তরঙ্গ মুভ করবে, একটা ঢেউ মুভ করবে। যে ঢেউয়ের একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে। যত স্পিডে যাবে যত স্পিডে যাবে যত ভরবেগ বেশি হবে, তত তরঙ্গ দৈর্ঘ্য কি হবে গো? তত কম হবে। এবার এবার এই এই জিনিস থেকেই আমরা প্রথম প্রশ্ন ব্যাখ্যা করব, যে ফটো ইলেকট্রিক ইফেক্টের সময় কোশ্চেন, ফটো ইলেকট্রিক ইফেক্টে আমরা এক্স রে বা গামা রে ইউজ করি না কেন? খুব কম, কম্পাঙ্ক বেশি। এক্স রে বা গামা রে দিয়ে হয় না কেন? কারণ কারণ কম্পাঙ্ক খুব বেশি, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য খুব কম। তরঙ্গ দৈর্ঘ্য খুব কম। এবার তরঙ্গ দৈর্ঘ্য খুব কম হওয়াতে ওরা আর ইলেকট্রনকে আঘাত না করে ডাইরেক্ট নিউক্লিয়াসে আঘাত করে দেয়। তাই, বুঝতে পারছো কি বলছি? তুমি দেখবে কোন একটা বড় মানুষ যদি তোমাকে গালে চড় মারে, তাহলে পুরো গাল তোমার ঠাপ করে শব্দ হয়। কিন্তু একটা বাচ্চা ছেলে দেখবে আঙুল দিয়ে চোখে খুঁচিয়ে দেয়, দেয় না দেয় না? কোন একটা বড় মানুষ ঠেলা দিলে তুমি হয়তো ধরাম করে পড়ে গেলে, কিন্তু একটা বাচ্চা ছেলে পিন পয়েন্টে দেখবে চোখে আঙুল খুঁচিয়ে দেবে। তার মানে কি? ওর ছোট্ট ছোট্ট আঙুল, ও একদম পিন পয়েন্টে মারবে। তাই এক্স রে গামা রে যদি খুব ছোট্ট তরঙ্গ দৈর্ঘ্য হয়ে যায়, তো ওই ইলেকট্রনকে ভেদ করে গিয়ে নিউক্লিয়াসে চেঞ্জ করে দেবে। আর ফটো ইলেকট্রিক ইফেক্ট মানে কি? ধাতুর উপরে পৃষ্ঠে করতে হবে। ও তো আরো ভিতরে ঢুকে যায়, তখন আর মুক্ত ইলেকট্রনের সাথে ইন্টারাক্ট করে না। কি করে? যে ভেতরের যে বন্ধনযুক্ত ইলেকট্রন আছে তাদেরকে আঘাত করে দেয়। কে করে? এক্স রে। এক্স রে কি করে দেয়? তাই এক্স রে ধাতব বন্ধনের যুক্ত মুক্ত ইলেকট্রন নয়, বন্ধনে ক্রিস্টালে কেলাসে কেলাসে থাকা বন্ধনে আবদ্ধ আবদ্ধ ইলেকট্রনকে ভেঙে দেয়। ভিতরে ঢুকে যায় তো, ইলেকট্রনকে আঘাত করে। আর গামারে কি করে? গামারে ডাইরেক্ট নিউক্লিয়াসকে আঘাত করে দেয়। তার মানে বুঝতেই পারছো যে একটা নির্দিষ্ট লেভেলের আলো দরকার, তখনই হবে। যাতে করে একদম মানে ওই উপরের লেয়ারে মানে ঠকাস করে ইলেকট্রন বার করে, বেশি এনার্জি হলে ভিতরে ঢুকে যাবে, আরো বেশি এনার্জি হলে নিউক্লিয়াসকে আঘাত করে দেবে। বোঝা গেল? নেক্সট, এবার যদি তোমাকে জিজ্ঞেস করে যে একটি ইলেকট্রনকে +v ভোল্ট বিভবে টানা হলো, এর ড্রিবগলি ওয়েভলেংথ কত হবে? ড্রিবগলি তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? তাহলে দেখো, তার আগে আমরা ডিবগলি তরঙ্গ দৈর্ঘ্য ফর্মুলা কি পেলাম? ল্যামডা ইকুয়াল টু h/p। এবার দেখো, আমরা পি মানে হচ্ছে কি? পিটা কি? ভরবেগ। কে যদি গতিশক্তি হয়, তাহলে এদের মধ্যে সম্পর্ক কি? পি আর কে এর মধ্যে সম্পর্ক কি? পি স্কোয়ার
পি স্কোয়ার বাই 2m সমান কে? তাহলে ঠিকই বলেছো, তাহলে পি ইকুয়াল টু হচ্ছে রুট ওভার অফ 2m কে। তাহলে আমি এখানে লিখতে পারি ল্যামডা ইকুয়াল টু এইচ বাই রুট ওভার অফ 2m কে কাইনেটিক এনার্জি। এবার কোনো একটা ইলেকট্রনকে যদি ভি ভোল্ট দিয়ে প্লাস ভি ভোল্ট দিয়ে কেউ টানে, তাহলে ওর কাইনেটিক এনার্জি বাড়বে না কমবে? কত বাড়বে? কত হবে? যতটা ওর উপর কাজ হবে, যতটা ওর কাজ হবে, তার মানে ই ইন্টু ভি হবে 1.6 ইন্টু 10⁻⁹ ইন্টু ভি। হবে না? হবে না? তাহলে এক্ষেত্রে এক্ষেত্রে ইলেকট্রনের গতিশক্তি হবে, ইলেকট্রনের গতিশক্তি কত হবে? গতিশক্তি কে সমান হবে ই ইন্টু ভি। তাহলে বসিয়ে দিই। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে তাহলে? ল্যামডা সমান এইচ বাই রুট ওভার অফ 2m ই ভি। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? এখান থেকে আমরা কনক্লুশন পেলাম এইচ ইজ প্রপোর্শনাল টু 1 বাই রুট ভি। যত ভোল্টেজে টানবে, সরি এইচ নয় ল্যামডা, তত তার তরঙ্গ দৈর্ঘ্য, ডেবগলি তরঙ্গ দৈর্ঘ্য কমবে। আবার আগের ফর্মুলাটা যেটা ছিল ল্যামডা ইকুয়াল টু এইচ বাই রুট ওভার অফ 2m কে কাইনেটিক এনার্জি, সেখান থেকে আমরা বলতে পারি ল্যামডা ইজ প্রপোর্শনাল টু 1 বাই রুট কে। আবার গ্যাসের ক্ষেত্রে কি বলতে পারি? আদর্শ গ্যাসের ক্ষেত্রে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? আদর্শ গ্যাসের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি সমান কত হয়? 3/2 8টি হয় না? 1 মোলের ক্ষেত্রে, 1 পিসের ক্ষেত্রে কি হয়? 3/2 আর বাই এন হয়। তার মানে হয় 3/2 কেটি হয় না? ছোট হাতের কেটি হয় না? হয় না? কি মনে আছে না নাই? একটি অণুর জন্য, একটি অণুর জন্য যদি আমরা করি 3/2 8টি বাই এন, এন মানে অ্যাভোগাড্রো নাম্বার, আর বাই এন মানে বোলজম্যান কনস্ট্যান্ট। মনে আছে না নাই? তাহলে এটা আমি বসাতে পারি এখানে। এখানে বসালে কি হবে দেখো তো? ল্যামডা সমান, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ল্যামডা সমান কি হবে? এটা বসিয়ে দেবো। তাহলে ল্যামডা সমান এইচ বাই রুট ওভার অফ 2m কে। কে মানে কি? একটা ইলেকট্রনের 3/2 কেটি, একটা অণুর এ। তার মানে এখান থেকে আমার 2 2 কেটে গেল। তাহলে ল্যামডা সমান এইচ বাই রুট ওভার অফ 3m কেটি। এটা কিন্তু তোমাদের এমসিকিউ এ আসার চান্স খুব বেশি। কার কার ক্ষেত্রে হয়? আদর্শ গ্যাসের ক্ষেত্রে হয় আর নিউট্রনের ক্ষেত্রে হয়। আদর্শ গ্যাস এবং নিউট্রন কণার জন্য হয়। তার কারণ এদের দুজনেই নিউট্রন কণা, এরা সবাই নিস্তড়িৎ। এই দুজনের ক্ষেত্রে এই ফর্মুলাটা কিন্তু পরীক্ষায় পড়ে, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। বুঝ গা? কি গো? এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা আর একটা স্টেটমেন্ট দেখবে, ডেভিস অ্যান্ড গার্মারের একটা এক্সপেরিমেন্ট আছে। এই এক্সপেরিমেন্টটা কি বলে সেটা আমরা দেখব। তাহলে ড্রিবগলি বলল, ড্রিবগলি বলল প্রতিটি গতিশীল কণার সাথেই, প্রতিটি গতিশীল কণার সাথেই, কণার সাথেই পদার্থ তরঙ্গ থাকে, পদার্থ তরঙ্গ থাকে। এটা প্রমাণ হলো কিভাবে? এটা প্রমাণ হলো একটা পরীক্ষায় ডেভিস অ্যান্ড জার্মার, দুজন সায়েন্টিস্ট, এদের দুজনের এক্সপেরিমেন্ট দ্বারা। কি এক্সপেরিমেন্ট করেছে? এই এক্সপেরিমেন্টে ওনারা দেখান যে ইলেকট্রনকে গতিশীল করে, ইলেকট্রন প্রতিটি গতিশীল কণা, তাহলে ইলেকট্রন কণাকে আমরা নিলাম, ইলেকট্রন কণাকে নিলাম, ইলেকট্রন কণাকে একটি কেলাসের উপর ফেলেছে। গতিশীল ইলেকট্রন মানে ত্বরিত, ত্বরিত মানে ত্বরান্বিত করে নিয়েছে, এনার্জেটিক ইলেকট্রন কণাকে, কণার স্রোতকে একটি কেলাসে ফেলেছেন। ফেলে কি করেছেন? ফেলে তার অপবর্তন পরীক্ষা করেছেন, অপবর্তন পরীক্ষা করে দেখেছেন, পরীক্ষা করেছেন।
তাতে তিনি যে রেজাল্ট পেয়েছেন সেই রেজাল্টটা তরঙ্গের ক্ষেত্রে যা অপবর্তন পরীক্ষায় রেজাল্ট হতো তাই হয়েছে, যার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি। পি মানে ইলেকট্রনের এখানে এনার্জি জানা আছে, কে জানা আছে, তাহলে এখানে এইচ বাই রুট ওভার অফ 2m কে করবে। তাহলে এই তরঙ্গ দৈর্ঘ্য আমি পেয়ে গেলাম। এই তরঙ্গ দৈর্ঘ্য কি তরঙ্গ দৈর্ঘ্য? এটা কি তরঙ্গ দৈর্ঘ্য? ডিবগলি পদার্থ তরঙ্গ দৈর্ঘ্য, তার মানে ডিবগলি তরঙ্গ দৈর্ঘ্য। ওরা দেখলো ডিবগলি তরঙ্গ দৈর্ঘ্যের যদি আলো ফেলতাম তাহলে যা রেজাল্ট পেতাম, ডিবগলি তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গ যদি ফেলতাম যা রেজাল্ট পেতাম, পরীক্ষায় তাই রেজাল্ট পেয়েছে। তাহলে ইলেকট্রন কণা যেটা মুভিং, যেটা গতিশীল, তার ক্ষেত্রে অপবর্তনের পরীক্ষা যা রেজাল্ট দিচ্ছে, একটা ডিবগলি তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গকে ফেললেও তাই দিচ্ছে, তাহলে ইলেকট্রন কি তরঙ্গের মতো বিহেভ করলো না? তো তাই জন্যই তিনি নোবেল পেলেন, ডিবগলি প্রমাণ হলো বলে। তাহলে এখান থেকে এই এক্সপেরিমেন্ট থেকে কি বুঝলাম? যে গতিশীল ইলেকট্রন কণা কণারও ডিফ্র্যাকশন হয়। ডিফ্র্যাকশন মানে অপবর্তন, হয়, যা যা ডিবগলি ওয়েভলেংথ, ডিবগলি তরঙ্গ দৈর্ঘ্যের কোন তরঙ্গের অপবর্তনের অনুরূপ। এখান থেকে সিদ্ধান্ত কি পেলাম? সিদ্ধান্ত পেলাম গতিশীল ইলেকট্রনেরও পদার্থ তরঙ্গ আছে। পদার্থ তরঙ্গ রয়েছে। আর কি? তাহলে এইখানে আমরা তাহলে ডিবগলির যে তত্ত্ব এটা প্রমাণিত হলো। উনি বলেছিলেন প্রতিটি কণার আছে, ইলেকট্রন দিয়ে প্রমাণ হলো। তাহলে ইলেকট্রন দিয়ে প্রমাণ হলো, অন্য দিয়ে সব দিয়ে প্রমাণ হবে। এই পরীক্ষাটা করেছিল। এই পরীক্ষাটা তোমাদের খুব একটা না জানলেও চলবে, কিন্তু পরীক্ষাটার যেটা যেটা নির্যাস সেটা আমি তোমাদের বলে দিলাম। পরে তোমাদের না হয় পরীক্ষাটা বলে দেওয়া যাবে। এনিওয়ে, তোমরা এখান থেকে যেটা করবে সেটা হচ্ছে সমাধান সহ গাণিতিক প্রশ্নগুলো করে নেবে। আর এখানে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো যেগুলো তুই পাঠিয়েছিলিস সেগুলোর মধ্যে থেকে আমি এক দুটো বলে দিচ্ছি। আশা করা যায় এবার তোমরা সমস্ত প্রশ্ন পারবে। রাখি যা পাঠিয়েছিল প্রথমে, আলোক তড়িৎ ক্রিয়া ঘটার পর ধাতুটি সামান্য ধনাত্মক তড়িৎগ্রস্ত হয় কেন? কত নম্বরে? এটা আছে 3। এটা রে মার্টিন তো বলছে আলোক তড়িৎ ক্রিয়া হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে একটু সামান্য ধনাত্মক কেন হয়? কারণ ইলেকট্রন বেরোয় বলে। ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে তাই এটা সামান্য ধনাত্মক হবে, আবার এইদিকে পুষিয়ে যাবে। বুঝতে পারছো কি বলছি? সামান্য ধনাত্মক হয় তার কারণ হচ্ছে তখন তখনই ইলেকট্রন বেরিয়েছে, যেহেতু ধাতুটি অ্যাজ এ হোল নিউট্রাল ছিল, তাই ইলেকট্রন বেরিয়ে গেলে সামান্য ধনাত্মক হয়। বোঝা গেল? 4 নম্বরটা 4 নম্বরটা বলছে সূচনা কম্পাঙ্কের আলো ধাতুর উপর এসে পড়লে নির্গত ফটো ইলেকট্রনের গতিশক্তি কত হবে? বলো? নিউ ইকুয়াল টু যদি নিউ জিরো হয় তাহলে ইকে ম্যাক্স কত হবে? এইচ নিউ মাইনাস এইচ নিউ জিরো। তাহলে এইচ নিউ এর জায়গায় এইচ নিউ জিরো বসাও। তাহলে এইচ নিউ জিরো করলে কত হবে? 0 হবে। সূচনা কম্পাঙ্ক কি পদার্থের ধর্মের উপর নির্ভর করে? অবশ্যই নির্ভর করে। সূচনা কম্পাঙ্ক কি পদার্থের ধর্মের উপর নির্ভর করে? অবশ্যই করে। সূচনা কম্পাঙ্ক আমরা এক্ষুনি লিখলাম, সূচনা কম্পাঙ্ক পদার্থের ধর্মের উপর নির্ভর করে, কারণ পদার্থের উপরেই নির্ভর করে কে? উপর নির্ভর করে। তার কারণ ফর্মুলা কি?
ফর্মুলা হচ্ছে নিউ জিরো সমান W/H। মনে আছে না নাই? হ্যালো, এখানে দিয়েছে এক্স রশ্মি বা গামা রশ্মি দিয়ে আলোক তড়িৎ ক্রিয়া ঘটানো সম্ভব নয় কেন? তারপর আবার দিয়েছে একটি ধাতুর নিবৃত্ত বিভব VS, ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি V হলে সম্পর্ক কি? নয়েরটা নয়েরটা বলেছে নিবৃত্তি বিভব বলেছে, নিবৃত্তি বিভব বলেছে VS, ইলেকট্রনের ইলেকট্রনের সর্বোচ্চ বেগ বলেছে, সর্বোচ্চ বেগ বলেছে V, ছোট হাতের V। তাহলে রিলেশন চেয়েছে, তাহলে V যদি সর্বোচ্চ বেগ হয় কাইনেটিক এনার্জি ম্যাক্স কত হবে? হাফ এম ভি স্কোয়ার। ভিম্যাক্স মানে এটাই ভিম্যাক্স বলেছে, এটাই ভিম্যাক্স। আর নিবৃত্তি বিভবের জন্য শক্তি কত হবে? ই ইন্টু ভিএস। তাহলে এই দুটো সমান হবে, তাহলে হবে ই ইন্টু ভিএস সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। দিস ইজ দ্য রিলেশন। এবার তোমরা করো, দেখবে আই থিঙ্ক তোমরা বাদ বাকিগুলো পারবে। যদি না পারো আমাকে সঙ্গে সঙ্গে পাঠিও। ওকে, দেখো দিয়েছে 11টা, দিয়েছে একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, ফোটনের শক্তি কত? এইচসি বাই ল্যামডা। হবে না, হবে না? ফোটনের স্থির ভর কত? ফোটনের বিরাম ভর কত? ফোটনের কি ভরবেগ আছে? হ্যাঁ আছে, বুঝলে? সব পারবি, যা পারছিলিস না এবার সব পারবি। আই থিঙ্ক পারবে, কিন্তু এখানে প্রবলেম, প্রবলেম তোমরা কিরকম পড়বে? একটা প্রবলেম এরকম পড়বে যে ধরো বলে দিল, একটা প্রবলেম আমি তোমাদের পড়ে ছেড়ে দিই, একটা প্রবলেম আমি নিজের মন থেকে দিচ্ছি। বললো একটি ধাতুর, কথার কথা আমি কোথা থেকে দেখে দেখে দিচ্ছি না, একটি ধাতুর কার্য অপেক্ষক ধরে নাও 0.8 ইভি, ঠিক? এবার 600 ন্যানোমিটারের আলো ধাতুর উপর পড়লে, ধাতুর উপর পড়লে নির্গত ইলেকট্রনের বেগ কত? ম্যাক্সিমাম বেগ কত? ইলেকট্রনের সর্বোচ্চ বেগ কত? এটা হচ্ছে প্রশ্ন। তা তুমি কি করবে? দেখো কার্য অপেক্ষক দিয়ে দিয়েছে, ডাব্লিউ দিয়েছে কিসে? ইভিতে। তাহলে ইভি মানে এটা দিয়েছে তোমার কত? 0.8 ইভি দিয়েছে, 0.8 ইভি দিয়েছে। আর বেগ বার করতে দিয়েছে, তাহলে মিটার পার সেকেন্ডে বার করতে হবে। সুতরাং ইভি ইভি চলবে না, সব এসআই নিয়ে চলে এসো। তাহলে 0.8 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 এত জুল। এইটা এত ন্যানোমিটার দিয়েছে, ন্যানোমিটার মানে ল্যামডা সমান হচ্ছে 600 ন্যানোমিটার, মানে 600 ইন্টু 10⁻⁹ মিটার। তাহলে এনার্জি সমান হচ্ছে তোমার এইচ বাই ল্যামডা। তাহলে এইচ মানে 6.626 ইন্টু 10⁻34, সি মানে 3 ইন্টু 10⁸ বাই ল্যামডা মানে হচ্ছে 600 ইন্টু 10⁻9 এত জুল। তাহলে জুলে জুলে এলো, দেখবে কোনটা বেশি। যদি কম হয় তাহলে বলবে জীবনেও বেরোবে না। যদি তুমি দেখো ই গ্রেটার দেন ডাব্লিউ হয়, তাহলে ই মাইনাস ডাব্লিউ করে যেটা পাবে সেটা সমান হবে হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার। এখানে হাফ এম যেটা আছে এটা তুমি পারবে বার করতে। এম মানে কি? এম মানে কি? কার ভর 9.8, এটা ইলেকট্রন বেরিয়েছে, ইলেকট্রনের কাইনেটিক এনার্জি। তাহলে এম সমান 9.1 ইন্টু 10⁻⁻31 কেজি। সেখান থেকে ভি ম্যাক্স বেরিয়ে যাবে। এবার এখান থেকে তোমাদের ডাইরেক্ট জিজ্ঞেস করতে পারে, বলো তো দেখি, বলো তো দেখি, ধাতুর কার্য অপেক্ষক দেওয়ার পর বলবে বলো তো দেখি ধাতুর এক্ষেত্রে সূচনা কম্পাঙ্ক কত? যদি তোমাদের বার করতে দেয় সূচনা কম্পাঙ্ক কত? একদম তাই, কোনো চাপ নেই। আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু এইচ ইন্টু নিউ জিরো, তাহলে নিউ জিরো সমান হচ্ছে W/H। আমরা এই কম্পাঙ্ক বার করার সময় কারুর কথা শুনবো না, ইভি ভিভি আমাদের চলবে না। তাহলে 0.8 ইন্টু 10⁻1.6 ইন্টু 10⁻⁻19 বসিয়ে দেবো। 1.6 ইন্টু 10⁻⁻19 এত জুল, বাই এইচ মানে হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻19 34 এত নিউ জিরো, মানে এত হার্জ। যদি তোমাকে বলে তরঙ্গ দৈর্ঘ্য কত, কাট অফ তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে সি বাই নিউ জিরো করে দেবে।
সি মানে হচ্ছে 3 × 10⁸ বাই নিউ জিরো, মানে এইটা নিচে যাবে 0.8 × 10⁻1.6 × 10⁻−19 ইন্টু উপরে চলে গেল 6.626 × 10⁻−34 এত মিটার। একে যদি অ্যাংস্ট্রম করতে বলে তাহলে 10⁻⁻, তাহলে যা আসবে এটা 1/10⁻10 এত অ্যাংস্ট্রম। এগুলো করবে। যদি ন্যানোমিটার বার করতে বলে তাহলে এইটাকে যদি ন্যানোমিটার বলতে বলে তাহলে যা বেরিয়েছে ইন্টু 1/10⁻9 ন্যানোমিটার। করা যাবে তো এগুলো? কিরে, আই থিঙ্ক তোমরা পারবে। বাদ বাকি রিভিশন আমরা করবো আফটার তোমাদের এক্সাম। ওকে, ঠিক আছে। নেক্সট, যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, আর যেহেতু তোমাদের বৃহস্পতিবার থেকে পরীক্ষা, তার জন্য তোমাদের কালকে রাত্রে কিন্তু আমি ক্লাস নেব, এই মিত্রভূমের বাদ দিয়ে এই চ্যাপ্টারটাই পড়াবো কাল রাতে। যাদের না, তোর তো কালকে পরীক্ষা, তোর তোর জন্য নয়, যাদের বৃহস্পতিবার পরীক্ষা তাদের। এবার তোদের যখন শেষ হয়ে যাবে তখন ওরাও কিছুদিন গ্যাপ থাকবে, তোরা তখন করবি 10 PM না কত 9 PM বলো, 9:30, 10 PM। ওকে, 1 আওয়ারের জন্য তোরা যাদের বৃহস্পতিবার পরীক্ষা তারা প্লিজ এটাই থেকো। ওকে, চলো তাহলে টাটা, গুড গুড নাইট বলবো না।